হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে 4টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 4টে প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। আর তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন খুব বেশি বিস্তারিত করে লেখা যায় না, তোমরা কিভাবে পারফেক্ট অ্যান্সার লিখবে দেখে নাও। দেখো, ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। 1976 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতার নীতিকে স্বীকার করে নিয়ে ধর্মীয় স্বাধীনতাকে আরও বেশি উদার করা হয়েছে। এই নীতির প্রেক্ষাপটে সংখ্যালঘু ধর্মীয় মানুষেরা যাতে ধর্মীয় স্বাধীনতা অধিকার ভোগ করতে পারে তার জন্য সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার বিশদভাবে উল্লেখিত হয়েছে। 25 নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে ধর্মাচরণ এবং ধর্মীয় অনুশাসন অনুযায়ী বাহ্যিক আচার অনুষ্ঠান করতে পারবে। 26 নম্বর ধারায় বলা হয়েছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্মপ্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠান গড়তে এবং তার জন্য সম্পত্তি রাখতে পারবে। 27 নম্বর ধারায় বলা হয়েছে কোনো বিশেষ ধর্মের প্রসারের জন্য কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কর দিতে বাধ্য করা যাবে না। 28 নম্বর ধারায় বলা হয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্ম বিষয়ে শিক্ষা দেওয়া যাবে না। সরকার স্বীকৃত বা সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী অভিভাবকদের অনুমতি না নিয়ে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত হলেও জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য এবং নীতিবোধের প্রয়োজনে ধর্মের অধিকারকে নিয়ন্ত্রণ করা যাবে। বর্তমানে ধর্মীয় স্বাধীনতার অধিকার কোনো কোনো ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে, তথাপি আমাদের ধর্ম নিরপেক্ষতার নীতি প্রশংসিত হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক। এটা সবথেকে গুরুত্বপূর্ণ, তাই এখানে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ করেছে। বলছে ভারতীয় সংবিধান কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ করেছে, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সংবিধানের 265 নম্বর ধারা অনুযায়ী কোনো কর আইন দ্বারা নির্ধারিত না হলে তা আরোপ করা যাবে না। 270 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় আয়কর সহ বিভিন্ন উৎস থেকে রাজস্ব সংগ্রহ করে এবং রাজ্যগুলোর মধ্যে তা বন্টন করে। 280 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রতি 5 বছরের অর্থ কমিশন গঠন করে, যা কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর অনুদান বন্টন নিয়ম নির্ধারণ করে। রাজ্যগুলির আর্থিক স্বাধীনতা রক্ষার জন্য কেন্দ্র করের ভাগ প্রদান করে ও অনুদান দেয়, যা সংবিধানের 275 ও 282 নম্বর ধারা দ্বারা স্বীকৃত। জিএসটি ব্যবস্থার ফলে রাজস্ব সংগ্রহে কেন্দ্র ও রাজ্যের যৌথ অংশীদারিত্ব বেড়েছে, তবে অনেক সময় রাজ্য সরকারগুলো কেন্দ্রের আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলে। এই কাঠামোর মাধ্যমে সংবিধান কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বিত আর্থিক সম্পর্ক গড়ে তুলেছে, যা জাতীয় উন্নয়ন ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। এবার তারপরে আছে দেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে সাম্যের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারাতে লিপিবদ্ধ। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো এবার কি বলা হচ্ছে, এই অধিকার রাষ্ট্রের কাছে নিশ্চিত করে যে কোনো নাগরিকের সঙ্গে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। 14 নম্বর ধারা অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী। 15 নম্বর ধারায় ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করেছে, তবে মহিলাদের, শিশুদের এবং সমাজে অনগ্রসর শ্রেণীর উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের
অনুমতি প্রদান করেছে। 16 নম্বর ধারায় সরকারি চাকরির সমান সুযোগের নিশ্চয়তা দেয়, তবে অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ ব্যবস্থা রাখতে সক্ষম করে। 17 নম্বর ধারা অস্পৃশ্যতা নিষিদ্ধ করেছে এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য। 18 নম্বর ধারা বংশগত বা রাজকীয় উপাধি প্রদান নিষিদ্ধ করেছে, তবে সামরিক ও শিক্ষাগত উপাধি এর অন্তর্ভুক্ত নয়। এই ধারাগুলো ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্রকে শক্তিশালী করে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এবারে দেখে নাও এবং বোঝো। ভারতের সংবিধানে রাষ্ট্রপতি হলেন দেশের সাংবিধানিক প্রধান আর প্রধানমন্ত্রী হলেন কার্যকরী প্রধান। এই দুই পদে আলাদা ভূমিকা থাকলেও উভয়ের সম্পর্ক ঘনিষ্ঠ ও পরস্পর নির্ভরশীল। ধারা 74-1 অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা পরামর্শ দেবে এবং রাষ্ট্রপতি সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন। অর্থাৎ রাষ্ট্রপতি সরাসরি শাসন না করে প্রধানমন্ত্রীর উপদেশ অনুযায়ী দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির প্রতি দায়বদ্ধ থাকেন, কারণ তিনি রাষ্ট্রপতিকে সমস্ত প্রশাসনিক ও আন্তর্জাতিক বিষয়ে নিয়ম নীতিভাবে অবহিত রাখে। আবার রাষ্ট্রপতি মন্ত্রিসভার সুপারিশের ভিত্তিতে সংসদের অধিবেশন আহ্বান, বিল অনুমোদন, জরুরি অবস্থা ঘোষণা ইত্যাদি কাজ করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্কটি মূলত গঠনমূলক ও পরামর্শ দানমূলক। রাষ্ট্রপতি কখনো সহজ প্রশ্নকারী হিসাবে প্রধানমন্ত্রীকে সংবিধানসম্মত পদক্ষেপ নিতে উৎসাহ দেয়। এইভাবে ভারতের সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক ভারসাম্যপূর্ণ, যেখানে রাষ্ট্রপতি মর্যাদাপূর্ণ অবস্থানে থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত করেন। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।